বিয়ের ৩ বছর অতিবাহিত হলেও স্বামীর ঘর রেখে শাশুড়ির ঘরে রাত কাটাতে হয় প্রিয়তাকে। এটা নিয়ে শুরুতে তার আক্ষেপ না থাকলেও দীর্ঘদিন হলো স্বামীর সান্নিধ্য পেতে মন ছটফট করে। বিয়ের পর কোনো নারীই বা স্বামী থেকে দূরত্ব বজায় রাখতে চায়, অথচ তার তাই করতে হচ্ছে। সে কেবল নিশ্চুপ হয়ে দিন গুনতে থাকে, কবে তার অপেক্ষার অবসান হবে, কবে তার স্বামীকে নিজের করে পাবে। এভাবে দীর্ঘ প্রতীক্ষার পর আজ তার সেই অপেক্ষার অবসান হতে চলছে। তাই কয়েকটি শাড়ি নিয়ে রান্নাঘরে শাশুড়ির কাছে যেতে নেয় পছন্দ করে দিতে। কিন্তু যাত্রাপথে দরজার বাইরে থেকে একটি কথা শুনে থমকে গেল সে। তার শাশুড়ি বিচলিত হয়ে আছেন। তৈয়ব তো দেশ থেকে চলে আসছে মেজ বউ বাড়িতে পৌঁছে গেলে, অথচ ছোট বউ মাকে ওর বলা কথাগুলো এখনও বুঝিয়ে বলতে পারলাম না। ও বাড়ি ফিরে আবার গণ্ডগোল পাকাবে না তো? শাশুড়ি মায়ের বিচলিত কথা শুনে সুমি নির্লিপ্ত কণ্ঠে বলে, ঝামেলা তো করতেই পারে আম্মা। আপনার ছোট ছেলে যে গোয়ার, বাড়ি ভর্তি মানুষজন তো মানবেই না। তার চেয়ে না হয় ছোট যাকে কথাগুলো বলেই দিন। জবাবে তিনি ইতস্তত করে বলেন, কিন্তু বৌমাকে এসব বলি কী করে বলো তো? তুমি একটু আমার হয়ে ওকে বলে দেবে, বুঝিয়ে বলো, ও যেন ভেঙে না পড়ে। দরজার আড়ালে দাঁড়িয়ে শাশুড়ির এমন কথা শুনে প্রিয়তার পিলে চমকে উঠল। সন্দেহের উদ্বেগ হলো হৃদয়ে। তাকে কি জানাতে বলেছে তার স্বামী, যা বলতে তার শাশুড়ি এত দ্বিধা? আর তা না জানালে হুট করে হট্টগোলের কথাই বা আসছে কেন? বাই এনি চান্স কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তো? সে শুনেছে বিদেশে গিয়ে ভিসার সংক্রান্ত জটিলতার ভুগে অনেকে বিয়ে করতে হয়। তৈয়ব এমন কিছু করেনি তো? পরে সেই মেয়ে দেশে নিয়ে আসছে। প্রশ্নটা মনে আসতে নিজস্ব পৃথিবী চুরমার হয়ে গেল তার। মাথা ভনভন করে ঘুরতে লাগলো। দম বন্ধ হয়ে আসতে চাইল ভাবে। এমন কিছু হলে সে সইবে কীভাবে? চোখ ছাপিয়ে কান্না এলো তার। কিন্তু মনকে বুঝতে দিলে এমন কিছু তো নাও হতে পারে। বিস্তারিত না জেনে কষ্ট পাওয়া বোকামি। সে কোনো মতে নিজেকে সামনে নিয়ে কান সজাগ রেখে তাদের কথোপকথন শুনতে লাগলো। কানে বাজলো সুমির আঁতকে ওঠার কণ্ঠের জবাব, না মা, আমি কিছুতেই এসব বলতে পারবো না। ছোট তার স্বামী আসবে বলে আজ 7 দিন হলো নিজের ঘর গোছাচ্ছে। পুরো ঘর গুছিয়ে এখন সাজগোজ করছে। এই আনন্দ মুখের উপর কি করে এসব বলবো আমি? তাই ছোট্ট মনকে ভাঙার সাধ্য আমার নেই। কথাটা বলে মন ভার করল সুমি। যা ভাঙার তা তো এমনিতে ভাঙে সুমি, হয়তো আগে অথবা পরে। তৈয়ব এলে তখন তো প্রিয়তা ঠিকই সব জানবে। মাঝখান থেকে এখন বললে কোনো ঝামেলা হবে না। তাই এত ইতস্তত না করে সরাসরি তাকে গিয়ে বলে দাও তৈয়ব তার সাথে সংসার করতে চায় না। সেজন্য তার নিজের সীমা মেপে চলে। পারলে বাবার বাড়ি চলে যায়, ঝামেলা শেষ। তরকারিতে লবণ ছিটিয়ে পাশ থেকে হেয়ালি করে কথাটা বলল উপমা, সম্পর্কে প্রিয়তার বড় যা। উপমার এমন হেয়ালি মিশ্রিত উত্তর শুনে তার দিকে কটমট করে তাকালো ঝামেলা বানু। অভিব্যক্তি স্পষ্টতর ফুটে ওঠে তিনি বড় ছেলের বউয়ের কথা সন্তুষ্ট নন। প্রতিউত্তর তিনি বিরক্ত কণ্ঠে বলে ওঠেন, কি বলেছ তা বুঝে বলছো তো বড় বউ? কথাটা এভাবে বলা যতটা সহজ, বৌমাকে গিয়ে বলাটা অত সহজ নয়। মেয়েটা কতদিন হলো স্বামী ফিরবে বলে আনন্দে আসছে, ঘরদোর সাজিয়ে নিজে সাজছে। এখন সেটা শুনলে তার কী হবে সেটা ভেবে দেখেছ? শাশুড়ি মায়ের কথায় বিরক্ত হয় উপমা। চর সদৃশ্য শব্দ উচ্চারণ করে বলে, আম্মা, সেখানে সে আর আমাদের কেউ হয়ে থাকতেই চাইছে না। সেখানে তার চালচুলো কথার ভাবার কোনো প্রয়োজন আছে বলেন? আপনার ছেলে দিয়ে ছেলের বউয়ের সাথে সম্পর্ক, আপনার ছেলেই তো তাকে মানছে না, তবে তাকে নিয়ে ভাবনা কিসের? জবাবে গম্ভীর কণ্ঠে বানু বলেন, ভাবনার বিষয়ে তো আছে উপমা। তৈয়ব যদি সত্যি প্রিয়তাকে ছেড়ে দেয় তবে ছাই পড়বে এই বংশের ইজ্জতে। আমাদের শ্বশুরদের এই বংশে কোনো ছেলে 2-3 বিয়ে করা, সংসার করা স্বাভাবিক ঘটনা। কিন্তু কেবলমাত্র দ্বিতীয় বউ বিয়ে করবে বলে আগের বউকে তালাক দেওয়া কোনো সহজ ঘটনা না। এই বাড়ির নিয়মে তা নেই। এই ঘরে একবার যে মেয়ে পা রাখে সে সারা জীবনের জন্য রাখে। এখন চাইলে কি সেই নিয়ম পাল্টানো যাবে? আমরা মুরব্বি হয়ে এসব কীভাবে মেনে নিব বলো? শাশুড়ি মায়ের কথায় প্রতিক্রিয়া স্বরূপ সায় মেলায় সুমি। অপরদিকে কোনোরূপ বিলম্ব না করে উপমা বলে ওঠে, যুগ বদলাইছে আম্মা। আগের খেই ধরে থাকলে কি চলবে বলেন? তাছাড়া এসব নিয়ম আপনারা ধরে রাখতে চাইলেও আপনার ছেলেরা তো রাখবে, তা ভালো করেই জানেন। প্রিয়তাকে ডিভোর্স দেওয়া যেমন বাড়ির লোক মানবে না, তেমনি তাকে ডিভোর্স না দিলে আমার বোন লিলিও তৈয়বকে বিয়ে করবে না। সে সাফ বলে দিয়েছে।
সতীনের ঘর করা তার পক্ষে অসম্ভব। তাই তৈয়ব প্রিয়তাকে ডিভোর্স দিতেই হবে। তাই দেরি না করে তাকে জানিয়ে দেন, দেবরজি এতদিন পর এসে ঝামেলা লাগুক তা দেখতে ভালো দেখাবে না। দরজার বাইরে দাঁড়িয়ে এসব শুনে আকাশ থেকে পড়ার জোগাড় হলো প্রিয়তার। কোথাও যেন বাজ পড়ল মনে তার। তারপর দেশে ফিরে তাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করার প্ল্যান করছে, আর এসব নীরবে সমর্থন করে চলেছে সবাই। সে আর সহ্য করতে পারল না, পা ফেলে এগিয়ে গেল ঘরে। ওকে দেখে জামেলা বানু ও সুমি ভরকে গেল। তড়িৎ মুখ শুকনো করে ফেললো জামেলা বানু। উপমা মাঝখানে কোনো হেলদোল দেখা গেল না, বরং বিজয়ের হাসি আসলো। প্রিয়তার হাতে 3টে শাড়ি ঝুলছে, যা পছন্দ করে দেওয়ার জন্য সাথে এনেছিল সে। শাড়িটা হাতে ধরে কাঁপা কাঁপা গলায় সে জিজ্ঞাসা করলো, মা, আপনারা যা বললেন তা কি সত্যি? উনি সত্যি আর আমার সাথে সংসার করবেন না বলছেন? প্রিয়তার এমন প্রশ্নের চোখে অসহায় চোখে তাকান জামেলা বানু। মুখ গলিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারেন না সে। বিবেক টনটন করছে তার। মেয়েটার মনের উপর দিয়ে বইয়ে যাওয়া ঝড় যেন নিজ চোখে দেখেছেন তিনি, যার বিধ্বস্ততা তার চোখে মুখে ফুটে উঠেছেন। তিনি বেশ বুঝতে পারছেন মেয়েটা সব কথা শুনেছেন, কিন্তু সে যে দরজার বাইরে এটা তিনি বুঝতে পারেনি। তীব্র অনুশোচনায় দু চোখে দৃষ্টি নামিয়ে ফেলল। কিছু সময় নীরব থেকে প্রিয়তা সুমির দিকে তাকিয়ে বলে ওঠে, সে কি সত্যি এই কথা বলেছে ছোট ভাবি? সে কি সত্যি লিলি আপুকে বিয়ে করবে জানিয়েছে? জবাবে মাথা নুইয়ে ফেলে সুমি। এদের নীরবতায় উত্তরটা লুকানো ছিল। তবু উপমা পাশ থেকে তার ভদ্র ভাষার আড়ালে লুকিয়ে থাকা বীজদার দেখে বলো, সত্যি না মিথ্যে তা না হয় নিজ চোখেই দেখো তুমি। আমার বোন লিলি আর তৈয়ব যখন একসাথে বাড়ি ঢুকবে তখনই উত্তরটা পেয়ে যাবে আশা করছি। কথাটা বলে কেমন যেন হেসে উঠল উপমা। তা দেখে উত্তেজিত হলো প্রিয়তা। বিয়ের পর থেকে উপমার কটু কথা শুনে চলতে হচ্ছে তাকে। তার ছোট বোনের স্থানে প্রিয়তা এবাড়ির বউ হওয়ার ব্যাপারটা উপমা মেনে নেয়নি কখনো। উপমার আশা ভঙ্গ হয়েছে জন্য এমন করছে ভেবে নীরবে এসব সহ্য করে গেছে সে। হয়তো একদিন সব ঠিক হবে ভেবেছিল, কিন্তু আজ এমন অবস্থায় রাগে তার শরীর জ্বলে উঠল। জবাবে সে বলল, ও আপনার আপন বোন, তাহলে এখন উদ্দেশ্য হাসিলে নিজের লেজ এগিয়ে দিয়েছে তাই না? সাথে করে নিয়ে আসবে তাকে? তো বেশ, আসুক। কিন্তু আমার অপরাধটা কি সেটা না শুনে আমি যাচ্ছি না এই বাড়ি ছেড়ে। একসময় তো নীলি আপুকে রিজেক্ট করে তিনি আমাকে বিয়ে করলেন, এখন আবার সেই লিলি আপুর জন্য আমাকে ছাড়বেন? কারণটা, তার জবাব আমার জানতে হবে না? উত্তেজিত হয়ে কথাগুলো বলে প্রিয়তা। তার কথায় উপমা সহস্রমুখে বলে, মানুষ একবার ভুল করে কাদায় পা ফেলেছে বলে যে সেখানেই পা ডুবিয়ে রাখবে তা তো নয় ছোট যা, বরং কাদা থেকে পা তুলে তাড়াতাড়ি ধুয়ে ফেলাটাই মানুষের কর্ম। তৈয়ব তাই করেছে। আমার বোনকে রিজেক্ট করে তোমায় বিয়ে করার মতো ভুলটা সে অনেক আগেই ধরতে পেরেছে। তাই তো দেশে ফেরার আগে নিজের জীবনের চরম ভুল শুধরে নিতে চেয়েছে। তুমি বরং আর অপমানিত না হয়ে এখন নিজের বাড়ি ফিরে যাও। নিজের স্বামীকে অন্যের সাথে দেখে সহ্য করতে পারবে না। আপনার আর দরদ দেখানো লাগবে না। নিজের জ্ঞান আমার আছে, কি করব না করব তা আমার ব্যাপার। বোনকে তো লেলিয়ে দিয়েছেন আমার সংসার ভাঙাতে, এবার শান্তি তো। দাঁতে দাঁত চেপে এসব বলে প্রস্থান করল প্রিয়তা। তার কথায় ক্রুদ্ধ হয় উপমা, কিন্তু জবাব দেওয়ার সুযোগ পায় না। প্রিয়তা ততক্ষণে চলে গেছে। জামেলা বানু কিছু না বলে উপমার দিকে একবার কড়া চোখে তাকিয়ে দেখে প্রিয়তার পিছু নেয়। ঘরে গিয়ে চুপটি করে বসে আছে মেয়েটি। তাকে সাহস দিয়ে তিনি বললেন, তুমি একদম চিন্তা করো না প্রিয়তা। তৈব আরেকটা বিয়ে করলো, এবারই পুরোপুরি দস্তর অধিকার পাবে তুমি। আমি এখনও মারা যাইনি, আর আমি থাকতে এবারের চৌকাঠ থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না তোমাকে। কথাটা বলে প্রিয়তা কাঁধে হাত রাখলেন তিনি। জবাবে প্রিয়তা মুখ গম্ভীর করে বললেন, আপনার ছেলে যদি সত্যি অন্য কাউকে বিয়ে করে তবে এই বাড়িতে থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই আম্মা। সতীনের ঘর করার শখ আমার নেই, তবে আমি থাকলেও অন্য নারীতে জড়ালো কেন? আর যদি এমনটাই করবে তবে আমাকে বিয়ে করলো কেন? এই জবাব আমার চাই। আমার জীবন নিয়ে তো এত সহজে কাউকে খেলতে দিব না আমি। জবাবদিহি করতেই হবে এর জন্য। আপনি এমনকি আপনারা যদি সায় দেন আপনাদেরও পস্তাতে হবে বলে দিলাম। জামিলা মানে প্রিয়তার প্রতিউত্তরে কিছুটা গিয়ে দমে গেলেন। মেয়েটির চোখ শক্ত চোখ মুখের দিকে তাকে থমকে গেলেন একেবারে। এ যেন এক অচেনা নারী, এই সমাজ থেকে একদম ভিন্ন কেউ, যেখানে অন্য মেয়ে হলে এমন সংবাদে কেঁদে বুক ভাসাতো, অথচ এই মেয়ে নিজের ঘর ভাঙার গান শুনলেও নীরব নিস্তব্ধ। জামেলা হঠাৎ করে মনে হলো সব যেন পাল্টে গেছে, এই দুনিয়া বদলে গেছে। আগে রীতিনীতি পোড়ার গন্ধ
তার নাক ছুঁয়ে দিল যেন। সে কেবল ফ্যাল করে চেয়ে রইল। বরের পাশে আধুনিক পোশাকে সজ্জিত নীলিকে দেখে হৃদয় ভেঙে খান খান হয়ে যায় প্রিয়তার। যে মানুষটার অপেক্ষায় সে 2 বছর ধরে অতি যত্নে তিলে তিলে ভালোবাসার প্রসাদ সাজালো, তা মুহূর্তে চুরমার হয়ে যায়। তার আঘাত, হৃদয়ে রক্তক্ষরণে চোখ দুটো ঝাপসা হয়ে আসতে চায়, কিন্তু সেসব আশকারা দেয় না সে। যে মানুষ তার ভালোবাসা প্রসাদের সানন্দে আগমন না করে দূর থেকে ভাঙার অস্ত্র নিয়ে ফিরছে, সে মানুষের জন্য তার চোখের মূল্যবান পানি ফেলবে না, বরং তাকে ভাঙতে কেউ ইট পাথর ছুঁড়ে মারলেও সেও উল্টো পাটকেল ছুঁড়ে মারবে। মন ভাঙার সব যন্ত্রণাকে উপেক্ষা করে সে নির্লিপ্ত সুরে বলে ওঠে, দেশে ফিরছেন দেখছি, হবু বউয়ের আঁচল ধরে গুড়গুড় করা শুরু করছেন। এয়ারপোর্ট থেকে সঙ্গী হলো নাকি? প্রিয়তার প্রশ্নে তৈয়ব তার সামনে দাঁড়ানো তার বধূর দিকে পূর্ণ দৃষ্টি তাকালো। কেমন অগোছালো ভঙ্গিতে দাঁড়িয়েছে মেয়েটা। তারপর লিলিকে দেখল সে। সে আসবে বলে নিজেকে কত পরিপাটি করেছে লিলি। নিজের বউ ও হবু বউয়ের মাঝে ফারাক নিজের চোখে আবারও ধরা পড়ল তার। সে প্রিয়তার প্রশ্নের জবাব না দিয়ে কেবল ক্লান্ত স্বরে বলল, আমার বিশ্রাম দরকার আম্মু। অহেতুক কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। মানুষজনকে তাদের সীমা বুঝিয়ে দিও। কথাটা বলে গটগট করে নিজের ঘরে চলে গেল তৈয়ব। সেদিকে তাকিয়ে ক্ষীণ হাসি এসে লিলি পাশে থেকে বলে উঠল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এয়ারপোর্ট থেকে নয়, ইউকে থেকে তার সঙ্গী হয়েছি। আমি যে তার সাথে সেখানে পড়তে গিয়েছিলাম ভুলে গেছো? সে যেতেই পারো, তা তোমার বর এটা কি বলে গেল বলো তো? তবু তুমি কিসের আশায় এখানে আছো? কোনো স্বার্থটার্থ অবশিষ্ট আছে নাকি? নাকি আমাদের বিয়ে নিজ চোখে দেখে বাড়ি ফিরতে চাও? কোনটা? কথাটা শুনে প্রিয়তা ব্যঙ্গ করে জবাব দেয়, অতটা দুর্দিন আমার আসেনি আপু। যে কোনো কিছুর আশায় থাকবো, ওসব স্বার্থের আশায় তো আপনাদের থাকে। আর রইল আপনাদের বিয়ে দেখা, করছেন তো দ্বিতীয় পাত্র বিয়ে, এটা এত খুশি হয়ে দেখার কিছু নেই। কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে নীলি। দাঁতে দাঁত চেপে বলে, তোমার কথার এই স্ত্রীর জন্য তৈয়ব ছাড়তে চাইছে তোমাকে। স্বামীকে সম্মান করতে জানে না, অভদ্র মেয়ে মানুষ। প্রিয়তা আবার তাচ্ছিল্য হাসি হেসে বলে, আমি আসলে অভদ্র মানুষ। আসলে কি বলুন তো, অন্যের জামাইয়ের পিছনে পড়ে থাকার মতো ভদ্রতা শেখা হয়নি আমার। বাবা মা বেঁচে নেই তো এসব কে শেখাবে? কথাটা বলে নীলি বাবা মাকে এক পলক দেখে সেখান থেকে প্রস্থান করে প্রিয়তা। এই কাল নাগিনীর মুখ আর দেখতে চায় না সে। এমনিতে সব বিষিয়ে উঠছে, নিজেকে হালকা করার জন্য একটু সময় দরকার। অপরদিকে নীলি তার যাত্রাপথে অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রিয়তা যে কথার পৃষ্ঠে কথা বলতে শিখে গেছে তার জানা ছিল না। নিজেকে ধাতস্থ করে নিয়ে নিজের ফ্ল্যাটের দিকে যাত্রা করে নীলি। একই বিল্ডিংয়ের ৫ম ফ্লোরে তৈয়ব ও ৭ম ফ্লোরে নীলিরা থাকে, তাই একসাথে এতদূর সময়টা আসতে পেরে তারা সময়টা ভালোই কেটেছে। কিন্তু বাসার সামনে এসে মুডটা নষ্ট হয়ে গেল। 2 বছর বিদেশে থেকে আরও একটা উচ্চ ডিগ্রি অর্জন করে দেশে ফিরছে তৈয়ব। তাকে দেখতে এখন এ বাড়ির নিকট আত্মীয় স্বজনদের ভিড়। সেই ভিড়কে উপেক্ষা করে তৈয়বের রুমে 2 পক্ষের মুরব্বি জড়ো। প্রিয়তার পক্ষের মুরব্বি বলতে কেবল তার বড় ভাই উপস্থিত। তাদের আলোচনার বিষয়বস্তু তৈয়ব হুট করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ। বড়দের মাঝে প্রিয়তা নিজে কোনো কথা বললেন না। তার হয়ে তার বড় ভাই বোন স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি আসলে কি চাইছো বলো তো? এসব কি করছো তুমি? বিয়েটা কি ছেলে খেলা নাকি? একবার ইচ্ছে হচ্ছে তো বিয়ে করলে, আবার মন চাইছে তো ছাড়তে চাইছো। এগুলো কি কী ধরনের ছেলে মানুষই খেলা? তার কথার বিপরীতে তৈয়ব ভাবলেছিন কণ্ঠে জবাব দিল, আমি কোনো ছেলে মানুষই করছি না, বরং বাস্তব যা তাই বলছি এবং করছি। তারপর এমন গাছাড়াভাবে রাগান্বিত করে তোলে প্রিয়তার ভাইকে। এবার সে রুষ্ট কণ্ঠে বলে, তো তোমার এই বাস্তবটা কী তৈয়ব? অন্যের জীবন নিয়ে খেলা? কিন্তু তুমি জেনে রাখো, আমার বোনকে নিয়ে খেলা এত সহজ নয়। তৈয়ব আবার পূর্ণ দৃষ্টিতে প্রিয়তার ভাই প্রান্তর দিকে তাকালো। গম্ভীর হয়ে বলল, আমি কারো জীবন নিয়ে খেলছি না প্রান্ত ভাই, সেটা আপনিও ভালো করে জানেন। আমি বরং মুক্তি দিচ্ছি তাকে। বিয়ের পর 1 বছর আমি এ বাড়িতে ছিলাম। 1টা বছর তো কম সময় নয়, অথচ তার মাঝে তার সাথে আমার বনিবনা হয়নি। সে আমাকে একটি বার স্পর্শ অবধি করতে দেয়নি, বরং পালিয়ে বেরিয়েছে। এভাবে কখনো সংসার হয় না। কোনো পুরুষ এভাবে থাকতে পারে না। আমি আর এভাবে মানিয়ে চলতে পারবো না। আমার এখানে থাকলে হলে তারও যেহেতু কষ্ট হবে, তাই তাকে ডিভোর্স দেওয়ার যুক্তিযুক্ত মনে করছি। আর আমি নীলাকে বিয়ে করে সিদ্ধান্ত নিয়েছি বছর 2 আগে। সে শিক্ষিতা, স্মার্ট, আধুনিকা, আর দুইজনে একই প্রফেশনে। তার চেয়ে বড় কথা, আমি বিবাহিত হওয়া সত্ত্বেও সে আমাকে বিয়ে করতে রাজি। সে
আগের থেকে আমাকে ভালোবাসে। এর চেয়ে বেটার অপশান আমি আর একটা পাবো না, এটাই বাস্তবতা। এসব শোনার পর বিষাক্ত এক অনুভূতি গন্ধ পেল প্রিয়তা। লোকটার প্রতি এক অনুভূতি ক্ষণকালের জন্য উবে গেল। শুধুমাত্র দৈহিক সম্পর্ক হয়নি বলে আরেকটা বিয়ে করবে, সে তো তখন ছোট ছিল, এসব ভয় পেত। পাওয়াটা অস্বাভাবিক নয়, এতটুকু জ্ঞান কি এই লোকে নেই? এমন মানুষের সাথে সংসার করার, নিজের অধিকার রাখার ইচ্ছেটাও উবে গেল। যেখানে সম্মান নেই সেখানে জোর করে ঘর টিকিয়ে রাখার মানে হয় না। তাই তো একদম নীরব হয়ে রইল সে। এদিকে তৈয়বের কথাটা শুনে বিতৃষ্ণায় মুখ ছেয়ে গেল জামেলা বানুর। মায়ের সামনে মুখে কোনো লাগাম নেই। এই কেমন ছেলে পেটে ধরেছেন তিনি। রাগে ঘ্যাত ঘ্যাত করে তিনি বললেন, এই কথা তোর আগে মাথায় ছিল না? প্রিয়তার বয়স কম ছিল, তার উপর সে ছোট থেকে একটু অন্যরকম। আমরা তাকে বিয়ে করার আগে হাজারবার বারণ করে বুঝিয়েছিলাম তোকে, তখন তো কিছু মানিসনি। জিদ করে মেয়েটাকে বিয়ে করলি তখন, আর এখন ওকে ছাড়তে চাইছিস? আমাদের কথা না হয় নাই ভাবলি। সে কি খেলার পুতুল? বাপ মামারা মেয়ের ডিভোর্স হলে তার কি হবে সে খেয়াল আছে? আচ্ছা মানলাম প্রিয়তার সাথে তোর বনিবনা হয়নি, তোর আর মানিয়ে নেওয়া সম্ভব না। তুই নীলাকে বিয়ে করে নতুন করে সংসার করবি, ঠিক আছে, আমরাও মেনে নিছি। কিন্তু প্রিয়তাকে ডিভোর্স দেওয়ার কি দরকার? দুই বউ নিয়ে সংসার করা যায় না? প্রতিউত্তর তাইবে নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল, আম্মু, প্রিয়তাকে রাখতে আমার কোনো আপত্তি নেই। সে যদি থাকতে চায় এখানে মতোই থাকতে পারে, ওকে নিয়ে মাথা ঘামানো নেই। আমি তো শুধু বলেছি আমি। তৈব তার কথাটা সম্পূর্ণ করতে পারে না, তার আগে লিলি প্রতিবাদ করে বলে, কিন্তু আমার আপত্তি আছে। আমি কখনোই সতীনের সংসার করব না। হয় সে মেয়েকে তুমি ডিভোর্স দিবে, না হয় আমি তোমাকে বিয়ে করব না, অন্য মেয়ে খুঁজে নিও তুমি। জামেলা বানু নীলের দিকে চোখ বড় করে তাকিয়ে বলে, এই কী কথা মেয়ে? বিবাহিত ছেলেকে বিয়ে করবে আর সতীনের সাথে ঘর করতে পারবে না? তৈব যখন তোমাকে স্বেচ্ছায় বিয়ে করতে চাইছে, তখন তুমি তৈবের প্রথম গুরুত্ব হয়ে থাকবে। প্রিয়তা কেবল থাকার মতো একটা ঘর পেল, মেয়েটার এই হলেই ঢের, তাতেই আপত্তি? প্রান্তে আবার তাচ্ছিল্যে হাসি হেসে বলে ওঠে, তার বরং যখন অন্য কারো হতে চলছে, তখন তার উছিলে আমার বোনের ঘর দিয়ে কি হবে আন্টি? তার থাকার জন্য তার ভাইয়ের বাড়িটা অবশিষ্ট আছে, বরবিহীন ঘরে তার থাকতে হবে না। প্রান্তর এমন কথায় তার দিকে দৃষ্টি দেয় সবাই। হুট করে তার এমন কথায় বেশ চমকে দিয়েছে তাদেরকে। জামেলা বানু সচকিত দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে বলে, তুমি কি বলো, চলে যেতে চাইছো? প্রিয়তা ধাতস্থ কণ্ঠে বলল, জি আম্মা, এখানে থেকে বিনা পয়সায় নাটক দেখার শখ সময় কোনোটাও নেই। তার চেয়ে নিজেকে গুছিয়ে নিতে সময় নেওয়া দরকার। প্রিয়তার স্বীকারোক্তি অবাক করে দিল সবাইকে। একটু আগেই যে প্রিয়তা নিজের অধিকার ত্যাগ করে এ বাড়ি থেকে কোথাও সরবে না বলেছিল ক্ষণকালের ব্যবধানে, সেই বলছে এ ঘর তার চাই না। প্রিয়তাকে এমন কথায় উপমা অবাক হয়ে গেল। প্রিয়তা ও তার ভাই যে হুট করে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবে, এটা ভাবেননি সে নিজেও। তারা তো ভেবেছিল মেয়েটা যাওয়ার জায়গা নেই বলে এখানেই মাটি খামচে পড়ে থাকবে, যেভাবে ঠিক এতদিন পড়েছিল সেইভাবে। কিন্তু তাদের সেই ভাবনা যেন ভুল প্রমাণিত হলো প্রান্তের কথায়। বড় বড় চোখ করে তারা তাকিয়ে রইল। কেবল নির্লিপ্ত তৈয়বের চোখ ফিরিয়ে নিল। তার ভাবভঙ্গি স্পষ্ট, এমন কিছু হবে সে নিশ্চিত ছিল। পুত্রবধূর উত্তরে নীরব হয়ে যায় জামেলা। এমন একটা পরিস্থিতি যেখানে তার ছেলে মেয়েটাকে রাখতে চায় না, সেখানে সে ঠিক কী বলবে বুঝে পায় না। নিজ স্বামী হয়ে এভাবে ভরা আসরে বলছে এই মেয়েকে দিয়ে সে সুখী নয়। একটা মেয়ের জন্য এমন পরিস্থিতি যে কতটা কষ্টকর, তা তিনি নিজে কখনো উপলব্ধি না করলেও আর স্বচক্ষে দেখতে পাচ্ছেন যেন। এতেই নিজেকে কেমন অসহায় লাগছে তার। জামেলা বানুর কেবল মনে হচ্ছে, যদি তার ক্ষমতা থাকতো তবে সে সব ঘটনা পিছিয়ে দিত, ঘটনার মোড় টেনে থামিয়ে দিত বছর 3 আগে, যেখানে তৈয়ব প্রিয়তাকে বিয়ে করে কত সন্তুষ্টি চিত্তে ছিল, সবসময় বউকে কাছে পাশে রাখতে চাইতো, আর প্রিয়তা তার থেকে পালিয়ে বেড়াতো। এসব দেখে তখন কতই না বিরক্ত হতেন তিনি। অথচ এই অবলা স্মৃতি এসব মধুর ঠেকছে। মনে হচ্ছে দিনগুলো ফিরে আসুক, অথচ সেদিন একবার যায়, তা কখনোই ফিরে আসে না। যদি আসতো তবে সবাই যে তার ভুলগুলো মুছে ফেলতো। তপ্ত শ্বাস ছেড়ে জামেলা বানু প্রান্তর দিকে তাকাতে সে আবারও বলে, শুনলেন তো ওর মনোভাব, এখন আর কারো আপত্তি থাকার কথা নয়। ওকে আজ সঙ্গে নিয়ে যাব আমি। তাকে তার বিয়ের সময় দেওয়া মায়ের স্মৃতি ধারণ করা গহনাগুলো ফিরিয়ে দিন আমায়। সাথে আজই সব মিটমাট করে নেওয়া প্রয়োজন। কথাটা বলে আর চোখে তাইয়ুবের দিকে তাকালো প্রান্ত। লোকটা এখনও ওভাবে বিছানায় বসে রয়েছে। তাকে দেখা মাত্র চোখের দৃষ্টি নামিয়ে ফেলল সে। প্রিয়তা ও তৈয়বের মাঝে সম্পর্কের ফারাক
একসময় সবার দৃষ্টিতে এসেছিল। প্রিয়তা যখন বিয়ে হয় তখন তার বয়স 15 মাত্র। এই বয়সে গ্রামের অনেকে সংসার জড়িয়ে গেল। প্রিয়তা স্বামী বুঝতো না, কেবল তার থেকে পালাবার বাহানা খুঁজত। আর আকাশ ভালো লাগতো, বাতাস ভালো লাগতো ঝুম বৃষ্টিতে ছাদে ভিজতে, মাঝে মাঝে তার কড়া রোদে দেখতে ভালো লাগতো। এই শহরে আনাচে কানাচে বিকেলে নামা মন ভরে দেখতো ভালো লাগতো তার। অথচ তার স্বামী চাইতো প্রিয়তা তার এসব রেখে তার সান্নিধ্যে থাকুক। আর 5-10টা স্বামী যেমন চায় ঠিক তেমনই, যেটা প্রিয়তার জন্য অসহ্য লাগতো। ভয় পেত সে তৈয়বকে। কিন্তু এখন কি সেই অনুভূতি আছে? জানে না প্রান্ত, জানে না অন্য কেউ। প্রিয়তাকে দেখে এখন কিছুটা আঁচ করা যায় না। তাদের মন মস্তিষ্ক বলে এই 3টে বছর 18তে পদার্পণ করেছে সে। এখন তো স্বামী বোঝার কথা, হয়তো বোঝে সে, অথচ তার স্বামী আর তাকে চায় না। এই সবটা জানার পর জোর করে এই সংসার টিকিয়ে রাখতে চাওয়ার মতো বোকামি নিজ ভাই হয়ে কীভাবে করবে সে? তার জীবনে আপন বলতে আছে কেবল এই একটা বোন। এই বোনটাকে সে অবহেলায় ফেলে যেতে পারে না। তাই তো নিজের উচিত কর্ম বুঝে নিয়ে সে ক্লান্ত স্বরে বলল, কারো অনাগত সংসারের দুঃখের কাঁটা হয়ে ফুটে থাকবে না আমার বোন। নিশ্চিত থাকতে পারো তুমি, ডিভোর্স পেপারসে পাঠিয়ে দিবে, কিন্তু তার কাবিননামার পাওনাটা দিয়ে দিব। প্রান্তের কথা সম্মতি নিজেই টেনে দিল তৈয়ব। ভাইয়ের কথায় এভাবে ফুলস্টপ পড়ায় প্রিয়তা বুঝে গেল এ বাড়িতে তার আর কোনো স্থান নেই। একটা তপ্ত স্বাদ ছাড়ে প্রিয়তা। অতঃপর এই ঘর থেকে বেরিয়ে যায়, একে একে সবাই বেরিয়ে যায়। তৈয়ব সেদিকে গভীর দৃষ্টি রেখে। প্রিয়তার বিধ্বস্ত মুখখানা দেখে হাহাকার করে উঠছিল হৃদয়। এই তো এই মুখের অধিকারিণীকে জীবনে প্রথমবার ভালোবেসেছিল সে। কত বাধা বিপত্তি উপেক্ষা করে বিয়ে করেছিল তাকে। সংসার জীবনে 3টে বছর তার সাথে আবদ্ধ থেকে এখন নিজের থেকে সরিয়ে দিতে হলো তাকে। জীবন এ কেমন খেলা খেললো তার সাথে? সে ঠায় বসে থেকে নিজের ভালোবাসার নীরব বিদায় দেখল সে। বুকের বাঁ পাশটায় পুরাতন স্মৃতিগুলো কেমন টনটন করে উঠল। বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। বুকের যন্ত্রণা কাতরানো শুনে মনে মনে সে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবেসেছিলাম প্রিয়তমা। অনেক শখ করে বিয়ে করেছিলাম তোমাকে, অথচ আমার ভাগ্য দেখো, তোমাকে নিজের করে পেয়েও নিজের নামে বন্দি রাখতে পারলাম না। ঠিক পালিয়ে গেলে তুমি, আমিও নিজ হাতে উড়িয়ে দিলাম। তবে বিদেশে যাওয়ার পর এই 2টা বছর এক বিছানা কাছে পাশে থেকে তুমি আমার মেয়ে হয়েছিলে মা। এটাই তুমি রেখো আরেক মায়ের স্মৃতি হিসাবে। প্রিয়তাকে তার গহনাগুলো আলমারি থেকে বের করে বুঝিয়ে দেওয়ার সময় জামেলা বানু নিজের একজোড়া বালা দিয়ে উক্ত কথাগুলো বললেন। সেই সাথে চোখের পানি ফেললেন তিনি। সেদিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল প্রিয়তা। এটা অপ্রত্যাশিত ছিল। যেই মহিলা বিয়ের পর প্রথম দিকে তাকে নজরে রাখতেন, খুঁটে খুঁটে ভুল ধরতেন, আজ প্রিয়তার মনে হলো এই বাড়িতে এই একমাত্র মানুষ যে তাকে মন থেকে ভালোবাসে। জামেলা বানু ঠিক এমনটাই মনে হচ্ছে। তিনি অঝরে চোখের পানি ফেলছেন। আসলে নারী জাতি বড়ই বিচিত্র অনুভূতি বাহক। যেই মেয়েকে এক সময় তিনি পুত্রবধূ রূপে চান না বলে নাড়াচ্ছিলেন, এখন সেই মেয়ের জন্য তার ভীষণ দরদ হচ্ছে। তিনি এই মুহূর্তে প্রিয়তাকে জড়িয়ে ধরে বললেন, তোমাকে এই বাড়িতে আনতে না ছিল, কখনো ওই বাড়ি ফিরিয়ে দিব ভাবিনি আমি, অথচ ভাগ্য দেখো আজ তাই করতে হচ্ছে। তবে তোমার সাথে আমার সম্পর্ক দূর হবে না কখনো। মায়ের ছায়া হিসাবে দূর থেকে হলেও আমাকে কাছে পাবে তুমি। অনেক বড় হও তুমি, জীবনে অনেক সুখী হও। আমার ছেলের সাথে থাকতে না পারলেও অন্যের স্বামীর ঘরে সুখী হও, আমি দোয়া দিলাম তোমাকে। এমন আর কত কি বলে গেলেন তিনি। প্রিয়তা নীরবে সব শুনে গেলেন। অন্যের স্বামীর ঘর কথাটা কানে বজ্রপাতের ন্যায় আঘাত করলো। সে সত্যি সত্যি কি কখনো দ্বিতীয় বিবাহে আবদ্ধ হবে? এত কিছুর পরে পুরুষ জাতিকে বিশ্বাস করতে হবে তার? জানে না প্রিয়তা। সে কোনো জবাব না দিল, কেবল লেপ্টে রইল মাতৃতুল্য শাশুড়ি বুকে। সে যাওয়ার সময় শাশুড়ি মায়ের হাত ধরে নিচু স্বরে বলল, ছোটবেলায় নিজের মাকে হারিয়েছিলাম মা। সংসারে এই 3 বছরে আপনাকে পেয়ে মনে হয়েছিল মায়ের অভাব ঘুচে গেছে। আপনি আমাকে নিজ সন্তানের মতো ভালোবেসেছিলেন, কখনো কখনো শাসন করেছেন। আমি যদি উত্তরে কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন। আসি মা। কথাটা বলে বেরিয়ে এসে সে সাথে সাথে পিছনে জামেলা বানুও এগিয়ে আসে। ড্রয়িং রুমে এদিকে আসতে দেখে সুমি কাঁচুমাচু করে দাঁড়িয়েছে। ওকে দেখে এগিয়ে যায় প্রিয়তা। ভুরু কুচকে বলে, কিছু বলবেন ভাবি? প্রিয়তার প্রশ্নে সুমি সচকিত দৃষ্টিতে তাকায়। মলিন কণ্ঠে জিজ্ঞাসা করছে, চলেই যাচ্ছে তাহলে? জবাবে প্রিয়তা নির্লিপ্ত কণ্ঠে বলে, হ্যাঁ ভাবি, যার উছলে এই বাড়িতে থেকেছে সেই মানুষটাই যখন চায় না
আমি এখানে থাকি, এখানে যুদ্ধ করে তো আর টিকে থাকা যায় না। সুমি জবাবে দ্বিধা করে বলে উঠল, কিন্তু তুমি তো বললে নিজের অধিকার ছাড়বে না। তুমি না গেলে তো জোর করে কেউ তোমাকে ডিভোর্স দিতে পারবে না, আর ডিভোর্স না হলে তোমার বরের সাথে নীলির সাথে বিয়ে হবে না। সুমির এহন কথায় দুঃখ মিশ্রিত হাসি দেয় প্রিয়তা। অতঃপর দাঁত দিয়ে ঠোঁটের কামড়ে বলে, এসব করতে হলে তো ওনার সাথে যুদ্ধে নামতে হবে। সেই যুদ্ধ করে আমি জয়ী হয়ে গেলেও পরবর্তীতে কি কোনো ফায়দা হবে বলো? সুমি এবার ক্যাবলার মতো চেহারা করে বলো, তোমার সংসার তো টিকিয়ে যাবে, আর এর চেয়ে বড় ফায়দা হয় বলো? জবাবে তাচ্ছিল্যে হাসি আসে। অতঃপর দায়সারা কণ্ঠ বলে, যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা যায় ভাবি, কিন্তু যুদ্ধের দ্বারা একে অপরের সাথে আবদ্ধ হয়ে সংসার করা যায় না। এভাবে যুদ্ধ করে সংসার টিকালেও পরবর্তীতে আমার জীবন অতিবাহিত করা কঠিন হয়ে যাবে। বিচ্ছেদের পর সুখে বা দুঃখে একা ভালো থাকা যায়, কিন্তু অন্যের মাঝে এভাবে জোর করে এমন পরিস্থিতি সংসার টিকিয়ে ভালো থাকা যায় না। আর আমি চাইও না এভাবে থাকতে। সুমি এবার নীরবে হয়ে গেল। সত্যি জোর করে কখনো সংসার হয় না, আর হলো সেটাতেই প্রতি মুহূর্তে অবজ্ঞার যন্ত্রণা ছাড়া অন্য কিছু অবশিষ্ট থাকে না। কিন্তু সে চাচ্ছে এই মেয়েটির ঘর না ভাঙুক। এমন মিষ্টি একটা মেয়ে এতদিন একসঙ্গে ছিল, এর বিচ্ছেদ না হোক। নিজের মাঝে বন্ধটাকে ছিন্ন করতে ইচ্ছে করছে না তার, কিন্তু চাইলেও কি আর এই বাঁধনে ধরে রাখা যাবে? যেখানে সুতোর টান সেখানে যে ছিঁড়ে গিয়েছে, সেখানে তাদের দুই জায়ের বিনা সুতোর বন্ধন টিকবে কীভাবে? এই মায়ের বন্ধন হয়তো ত্যাগ করতে হবে। তপ্ত শ্বাস ছাড়ল সে। মলিন কণ্ঠে বলল, তোমাকে অনেক মনে পড়বে প্রিয়তা, খুব 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 মনে পড়বে। কথাটা বলতে নিয়ে গলা ভিজে এলো তার। প্রিয়তা সেটা লক্ষ্য করে এগিয়ে গেল সুমির কাছে। ওকে সান্ত্বনা দিতে কাঁধে হাত রেখে বলল, আরে আমি তো চোখে আড়াল হচ্ছি না, এই পাশের বিল্ডিং, মনে পড়লে চলে এসো। মাথা ঝাঁকালো সুমি। প্রিয়তা আর কিছু বলল না। সেখানে এসে উপস্থিত ছিল প্রান্ত। সে প্রিয়তার দিকে হাত বাড়িয়ে বলে উঠল, ব্যাগটা আমার কাছে দে। কথাটা বলে চুপচাপ ভাইয়ের হাতে ব্যাগ এগিয়ে দেয় প্রিয়তা। তারপর বাড়ি থেকে বেরিয়ে আসতে নিয়ে লক্ষ্য করে একটু দূরে দাঁড়িয়ে আছে উপমা। সে কেমন ব্যঙ্গ করে হাসছে তাদের দেখে। সেই হাসি দেখে শরীর জ্বলে ওঠে প্রিয়তার। সে দৃষ্টি নামিয়ে ফেলল। অতঃপর সবাইকে ডিঙিয়ে বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে। ড্রয়িং রুমে দাঁড়ানো বড় ভাসুরকে দেখে যেন দেখল না সে। লোকটা তার বউয়ের রেপ্লিকা। তাদের বিয়েতে ঘোর বিরোধী ছিল এই লোকের। নিজ বউয়ের সাথে তাদের বিচ্ছেদ এই লোককেও যেন আনন্দ করে দিচ্ছে। তার ভাবভঙ্গি তা স্পষ্ট। অথচ তার আরেক ভাই তামিমকে দেখে মনে হচ্ছে এমন ঘটনায় চরম লজ্জিত। মাথা নিচু করে দাঁড়িয়েছে। প্রিয়তা একে একে সবাইকে দেখে শাশুড়ি ও সুমিকে পাশাপাশি তার কাছে বিদায় দিয়েছিল। তারপর আর দেরি করেনি সেখানে। যত দ্রুত সম্ভব অল্প সময়ে প্রিয়তারা বিদায় নিল সবার থেকে। কি যেন মনে করে নিচে এসে উপরে ফিরে তাকালো একবার। এবারে চৌকাঠ হয়তো আর কখনো মানানো হবে না তার, প্রতিবেশী হওয়ার খাতিরও না। তাই শেষবার মুখস্থ করে নিল বাড়িটাকে। শেষবারের জন্য তাকালো ৫ তলা তাদের ঘরটার দিকে। এখনও কত প্রাণবন্ত ঘরটা, অথচ বিদায় নিচ্ছে তার মাঝে থাকা এই প্রাণ। হঠাৎ দম বন্ধ হয়ে আসে তার। কেমন তিক্ত এক অনুভূতি গলা টিপে ধরে যেন। এই বাড়িতে প্রত্যেকে ইট সিমেন্ট ভারী অসুস্থ লাগে। যেখানে ভালোবাসার বিচরণ থেকে ভালোবাসার মানুষটা নিজের থাকে না, সেখানে থাকাটা যত্নে। ছুটে পালালো সে এই যাতনা চিরে, হাঁটা দিল সামনের পথে। এই তো পাশের বিল্ডিং, এই তার ভাইয়ের বাসা। অথচ এইটুকু দূরত্ব অতিক্রম করতে পারছে না সে। সে যাত্রার ভার অন্তরে সাথে দেহে চেপে ধরেছে। সে হয়তো পা ফেলতে পারছে না, তবুও জোর কদমে চলল সে। বাড়ির প্রায় কাছাকাছি এসে প্রান্ত নিজ বোনের পানে দৃষ্টি দিল। সে জানে একে নিয়ে বাসায় ঢুকলে আরেক দফায় ঝড় বয়ে যাবে এই মেয়ের উপর দিয়ে। তাই সে বোনকে শক্ত করতে সাহস জুগিয়ে বলল, শোন প্রিয়তা, নিজের সাথে যাই হোক হয়ে যাক কখনো ভেঙে পড়বি না। মন যদি দুর্বল হয় বাইরে তা প্রকাশ করবি না। কেননা এই পৃথিবীর মানুষগুলো বড় নিষ্ঠুর, নরম কাঠবল দেখায় এরা। তুই যদি নিজের মনে দুর্বলতা প্রকাশ করিস, তোকে আর কখনো সবল হতে দিবে না কেউ, বরং বারবার ভাঙার খেলায় মত্ত থাকবে। এটাই সব স্থানে স্বভাবভাবে প্রযোজ্য, মনে রাখিস। ভাইয়ের কথাগুলো প্রিয়তা স্পষ্ট বুঝলো কিসের ভয় পাচ্ছে প্রান্ত। আরেক দফা ধকল যে তার সইতে হবে, তার জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত এটা। তার চেয়ে ভালো কে আর জানে। সে আর তার ভাইয়ের দিকে তাকিয়ে হেয়ালি করে বলে উঠল, শক্ত থাকলে কি কেউ ভাঙা বাদ দেয় ভাইয়া? আব্বু আম্মু মারা যাওয়ার পর তো কম শক্ত ছিলাম না আমরা, তবু কি ভাঙার চেষ্টা কেউ বাদ দিছে? তবে কি লাভ এই শক্ত থাকার অভিনয় করে?
প্রান্ত প্রতি উত্তরে ধাতস্থ কণ্ঠ বলে, ভাঙার চেষ্টা করে কি ভাঙতে পেরেছে আমাদের? আমরা তো নিজেদের পাওনা বুঝে নিয়েছি। যদি এই অভিনয়টুকু না করতাম তবে মাথায় ছাদ থাকতো না আমাদের। এই বিল্ডিংয়ের জায়গা হওয়া তো অনেক দূর। কথাটা শুনে নীরব হয়ে গেল প্রিয়তা। যদিও তখন যদি সব দিক থেকে ধেয়ে আসা অতীতগুলোর বিপরীতে সিনা টান করে না দাঁড়াতো তারা, তবে এভাবে নিজেদের পাওনা পাওয়া যেত না। এই জন্য হয়তো শক্ত হতে হয়। প্রিয়তা আর কিছু বলল না, কিন্তু তার ভাই তাকে শক্ত থাকতে বলল। সে কি আর তখনের মতো শক্ত থাকতে পারল না? পারেনি প্রিয়তা। যন্ত্রণার পাহাড়ে পুরাতন যন্ত্রণাগুলো যোগ হচ্ছে যেন। মায়ের মুখে মনে পড়ছে, ছোট থেকে করা কষ্টগুলো মনে পড়ছে, সেই সাথে তৈবের পাশে নীলের অবস্থানের কথা মনে পড়ছে। সব কিছুর ভারে মনটা ভেঙে আসছে তার। সেই রেশ চেহারায় ফুটে উঠছে। সেটা লক্ষ্য করে প্রান্ত বলল, তুই কি তৈবের জন্য কষ্ট পাচ্ছিস প্রিয়? ভাইয়ের পাশে সম্মিত ফিরে পায়, নিজেকে দ্রুত ধাতস্থ করে নেয় সে। গম্ভীর কণ্ঠে বলে, কই না তো। প্রান্ত বিচক্ষণের ন্যায় বলে ওঠে, কিন্তু তোর চেহারা তো বিধ্বস্ত, চোখও ভিন্ন কিছু বলছে। অতি উত্তরে নিশ্চুপ রয় প্রিয়তা। প্রান্ত কিছুটা সময় চুপ থেকে খানিকটা দ্বিধা করে বলে, তুই ভালোবাসিস তাকে? প্রিয়তা এবার চোখ ফিরিয়ে নেয়, নিস্পৃহ কণ্ঠে বলে, মন বেশি ছিল হয়তো, কিন্তু এখনও তা ভেঙে গেছে। বিয়ে 3 বছরে নিজের স্বামীর সাথে স্বাভাবিকভাবে কোনো সম্পর্কে জড়ানো পেরেছো কখনো? সব বউরা সব স্বামীর আকর্ষণ পেতে সেজেগুজে শাড়ি পরে ঘুরে বেড়ায়, স্বামীর মতো করে চলাফেরা করে। কিন্তু তোমার বেলায় কখনো এসব করেছো? করেছো তো শুধু বাড়াবাড়ি। কীভাবে স্বামীর থেকে পালিয়ে বেড়ানো যায়, স্বামীকে লোকের সামনে লজ্জায় ফেলা যায়, অপদস্থ করা যায়, এসব নিয়ে থেকেছো শুধু। এমন করলে সংসার টিকবে কারো? শুধু বিয়ে হলে হয় না প্রিয়তা, বৈবাহিক সম্পর্কটা সারা জীবন টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়। মেয়েরা তার স্বামীকে চোখে হারাতে ব্যস্ত, কিন্তু তুমি তো তার দৃষ্টি থেকে পালিয়ে বেড়েছ। তোমার বর তোমাকে ডিভোর্স দিতে চাইবে না তো কী করবে? বিয়ে করে বউরূপে বোন পালবে? ভারাক্রান্ত হৃদয় নিয়ে শ্বশুরবাড়ি থেকে শেষ যাত্রা শেষে ভাইয়ের বাড়ি এসে পা রাখতে তার ভাবি এসব বলে বক বক করে যাচ্ছে। প্রিয়তা আগের থেকে জানতো এসব কিছু হবে, তাই তেমন প্রতিক্রিয়া দেখা গেল না তার মাঝে। শুনে যেন কিছু শোনেনি এমন গাছাড়া ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। কিন্তু পাশ থেকে প্রান্ত ধমকেশ্বর বলল, তুমি থামবে বিন্দু? মেয়েটা এমনি সংসার ভাঙার যন্ত্রণায় পুড়ছে, তাকে আর পুড়িও না। অন্যের চরকায় তেল না দিয়ে নিজের কাজে যাও। স্বামীর কথায় তার দিকে কড়া চোখে তাকালো বিন্দু। সে প্রতিবাদ করে বলল, আমি থামবো না, ভুল কিছু বলছি না। তোমার সাথে এমন করলে তুমি কি আমাকে এই সংসারে টিকিয়ে রাখতে না? তাহলে তোমার বোন বললে কি তার বেলায় নিয়ম পাল্টে যাবে? প্রান্ত বিরক্ত হলো। নিয়ম পাল্টানোর কথা কে বলছে? পাল্টানো বা কোথায়? সে তো চলে এসেছে। বিন্দু তাচ্ছিল্য করে বলল, হ্যাঁ, স্বামীর ভাত তো আর খাওয়ার মুরত নেই, ভাইয়ের ঘাড়ে বসে খাবার খেতে এসেছে। কথা শুনে রাগে ফুঁসে উঠল প্রান্ত, সাথে প্রিয়তার গা জ্বলে উঠল। সে আর নিশ্চুপ থাকতে পারল না। পাল্টা জবাবে কিছু বলতে যাবে তার আগে প্রিয়তার কথা টেনে নিয়ে বলল, ভুল বললে ভাবি, আমি আমার ভাইয়ের টাকায় খেতে আসিনি, উল্টো আমার টাকা ভাঙিয়ে খাচ্ছ তোমরা। আমার আব্বু তো কম ছিল না, আর কম নেই। আইন মোতাবেক সেসবের ভাগিদার আমি, সেটা মনে রেখো, যেটা সম্পূর্ণ এখন তোমরা ভোগ করছো। কথাগুলো শুনে অপ্রত্যাশিত এক ধাক্কা খেলো বিন্দু। চেহারায় ভঙ্গিমা বদলে গেল তার। প্রিয়তা যে এমন কিছু বলবে তার ধারণা ছিল না, তাই থমকাতে বাধ্য হলো সে। কিন্তু পরক্ষণে আবার নিজেকে পূর্বের রূপে ফিরিয়ে নিয়ে বলল, এই বয়সে কোনো মেয়ে তার বাবার সম্পত্তির অংশ নেয়? সব ছেলেরা ভাগ পায়, মেয়েদের জন্য ওসব শেষ বয়সের পাওনা। তাই তোমার এসব বলা অযৌক্তিক। এবার প্রিয়তা ব্যঙ্গ করে হেসে জবাব দেয়, এটা কোন সংবিধানে লেখা আছে বলতে পারো ভাবি? আমার জানা মতে তো বাবা মা মারা যাওয়ার পরে সব সম্পত্তির ওয়ারিশ আমি হয়েছি। আমার যখন খুশি তখন আদায় করতে পারবো, এতে কেউ বাধা দিতে পারবে না। প্রিয়তার এহেন জবাবে কিছুটা জমে দেয় বিন্দু। চোখ দুটো সরু করে কণ্ঠ কিঞ্চিত নামিয়ে বলে, স্বামীর কাছ থেকে অবহেলা পেয়ে এখানে চলে এসেছে সেই সম্পত্তির ভাগ নিতে। প্রিয়তা নির্লিপ্ত কণ্ঠে বলে, কেউ যদি বাধ্য করে তবে নিজের ভাগ তো বুঝে নিতে হবে। আর তারা যদি বাড়াবাড়ি না করে তবে আমার এখন সেসব চাই না, আমার কেবল শান্তি চাই। এখন ভেবে দেখো কি করবে। কথাটা বলে নিজের ঘরে চলে গেল প্রিয়তা, আর বিন্দু একদম নিশ্চুপ হয়ে গেল। স্বার্থে টান পড়তে ভাবতে দমে যেতে বাধ্য হলো সে। চুপসে যাওয়া মুখ নিয়ে রান্নাঘরে এগিয়ে গেল সে। প্রান্ত এসব দেখে তপ্ত ছাড়ল। সে একা সব সম্পদ ভোগ করছে, প্রিয়তার মুখে এমন কথা শুনে বুকে খানিকটা চোট লাগলো, স্বস্তি পেল খানিকটা। সে তো
প্রিয়তাকে শক্ত হয়ে এসব ঘাত প্রতিঘাত করতে পড়েছিল। প্রিয়তা তো এজন্য এসব বলল। সে যেভাবেই হোক তাতে সফল হয়েছে এই ঢের। প্রান্ত জানে এসব না বলে বিন্দু এত সহজে থামতো না। আর এসব শোনার পর বিন্দু আর প্রিয়তাকে নিয়ে বাড়াবাড়ি করবে না, তার সাথে খারাপ আচরণ করবে না। এত সম্পত্তির দখলদারিত্ব কেই বা ছাড়তে চায়? এর চেয়ে ভালো সে ননদকে মেনে নিক। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরটায় চলে এসেছে প্রিয়তা। দরজা খোলা ছিল। সে দেখতে পেল সেও বাড়িতে যাওয়ার সময় যেভাবে রেখে গেছিল কোনো কিছু তেমন নেই। নিজের মতো করে গুছিয়ে নিয়েছে বিন্দু। এমনকি ফার্নিচারগুলো জায়গা বদলেছে। এখানে যে সবটাই বিন্দুর আধিপত্য তা বোঝাতে যেন এক চেষ্টা। প্রতিবারই এমনই করে বিন্দু। প্রিয়তা আসবেও কেবল কেষ্টের মতো এটাই বুঝিয়ে ছাড়ে। প্রিয়তা কাবার্ড খুলে দেখলো সেখানে বিন্দুর কাপড় চোপড় পড়ে আছে। সে সেগুলো একপাশে সরিয়ে নিজের ড্রেসগুলো রাখার জায়গা গুছিয়ে ফেলল। তারপর সঙ্গে নিয়ে আসা সব কিছু গোছাতে শুরু করলো। সব কিছু নিজের সুবিধা মতো গুছিয়ে গোসল ছেড়ে বিছানায় গা এলিয়ে দিল। কিছুটা বিশ্রাম দরকার। এই বিশ্রাম নেওয়ার সুযোগ মস্তিষ্কে লাইফে উঠল। আবার যন্ত্রণাময় ঘটনাগুলো টেনে টেনে স্মৃতিরূপে সজাগ করে দিল নিজ দায়িত্বে। এই স্মৃতি দহনে চোখে জ্বালা করে উঠল প্রিয়তার। এই চোখে তো সে কাউকে নিয়ে স্বপ্ন সাজালো, বুক উজাড় করে ভালোবাসলো, অথচ এই চোখে এখন যন্ত্রণা বিচরণ। প্রিয়তা দু চোখ ছাপিয়ে যন্ত্রণা উপচে পড়ল। সারাদিন শক্তের খোলসে আবদ্ধ থাকা কন্যা নরম হয়ে এলো। ভেঙে পড়ল তাকে সোজা করে রাখা মিথ্যে কাঠামো। অঝরে কাঁদতে লাগলো সে। কেন বারবার তার সাথে এমন হচ্ছে? তার প্রাপ্তির খাতা তো কোনো পর্যায়ে এসে প্রতিবারই শূন্য হচ্ছে। সে তো সবসময় খুব যত্নে জীবনের সমীকরণ মেলাতে চায়। তবে কোথায় তার ভুল? সে জানে এবারের ঘটনায় তার ভুল হিসাবে কোনটা সবার দৃষ্টি পড়ে। তার ভাবির কথাগুলো একজোটে ভুল হিসাবে উপস্থাপন করবে সবাই, কিন্তু সেগুলোকে আসলেই ভুল। ওইটুকু বয়সে যখন সে স্বামী বুঝতো না, স্বামীর মনোরঞ্জন করতো কীভাবে, এটা মানুষজন কেন বুঝছে না? তৈয়বকা বা কেন বোঝেনি? নিজেই নিজেকে প্রশ্ন করে সে, কিন্তু কোনো উত্তর পায় না। কেবল দু চোখ বেয়ে পানি গড়ায়। চোখের পানিও মনের দুঃখে একাকার হয়ে গেছে। ক্রমাগত কান্নায় ক্লান্তি ভর করেছে শরীরে। এভাবে এক সময় ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। ঘড়িতে ৮টা বাজে। বেশ কিছুটা সময় অনেক কিছু ভেবে বিন্দু উকি দিল প্রিয়তার ঘরে। এই নিয়ে ৩বার এ ঘরে উকি দিয়েছে, কিন্তু প্রিয়তা ঘুমে থাকা ফিরে যেতে হয়েছে প্রতিবার। কিন্তু সে এবার সজাগ আছে। তাই এ যাত্রায় ফিরে না গিয়ে ঘরে ঢুকলো বিন্দু। প্রিয়তা ভাবির দিকে তাকিয়ে দেখে কেমন দ্বিধা করছে বিন্দু। সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু বলবে? জবাবে বিন্দু বলে উঠল, রাত হয়েছে, দুপুরে তো না খেয়ে ঘুমালে, এখন কয়টা খেয়ে নাও, তোমার জন্য আগেভাগে রান্না করছি। বিন্দুর দিকে তাকিয়ে মিথ্যা হাসি দিল প্রিয়তা। বিন্দুর কণ্ঠ এখন একদম নরম। সে বুঝে গেল তখন আর দেওয়া ডোজ কাজে এসেছে। মানুষ আসলে শক্তের ভক্ত আর নরমের জম। সে তো শক্ত হয়েছে বলে বিন্দু এত নরম হয়েছে। সে ধাতস্থ কণ্ঠে বলল, যাও আসছি। কথাটা বলে হাদিস বইটা রেখে উঠল প্রিয়তা। এখানে এসে কষ্টগুলো বুক চেপে ধরছিল তার, তাই মন না চাইলেও হাদিস নিয়ে পড়তে বসেছে সে। সামনের বছর তার এসএসসি পরীক্ষা, কিন্তু এখন বিষাদের মুহূর্তগুলো একাডেমিক বইগুলো নিয়ে আসার কথা মাথায় ছিল না। সেগুলো নিয়ে আসলে হয়তো একাডেমিক বই নিয়ে বসতো। তবে দুঃখ তোলার মাধ্যম হিসাবে এই হাদিস বইটাও মন্দ লাগছে না, বরং এর মাঝে উল্লেখ করা সাহাবীদের ছোট ছোট সংগ্রাম ও কষ্টের গল্পগুলো নতুন দমে অনুপ্রেরণা দিচ্ছে তাকে। কষ্ট ভুলতে পারছে না। সাহাবীরা আগে কত কষ্ট সহ্য করেছে, সে তুলনায় তার দুঃখগুলো তো অতি সামান্য। বিয়ের পর পড়া বাদ যায়নি তার। জামাই শিক্ষিত, বউকেও শিক্ষিত হতে হবে, এই যুক্তিতে তৈয়ব তার পাড়ায় জোর করেছিল। বিয়ের পর সংসারের কাজ তার উপর না চাপিয়ে দেওয়ায় পড়াশোনাটা চাপিয়ে দিয়েছিল তার স্বামী। আর তৈয়বের সিদ্ধান্তের উপর বাড়ির কেউ কিছু বলার সাহস পায় না। লোকটা একটু বেশি জেদি কিনা সেই সুবাদে লেখাপড়াটা ভালোই চলছিল প্রিয়তার। সংসার করে নিয়মিত স্কুল করেছে। এসএসসিতে সব বিষয়ে A+ পেয়েছে। তারপর তাকে কলেজে ভর্তি করা হয়েছে। এটা তৈয়বের ইচ্ছে। সে তখন বিদেশে গিয়েছিল, কিন্তু প্রিয়তার খেয়াল রাখা অব্যাহত ছিল। তারপর ধীরে ধীরে সব বদলে গেল। জীবন কখন কোন মন নেয় তা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না, জানতেও পারে না। আমাদের আগে থেকে কিছু জানা থাকে না পরে কী হবে। সেই কি জানতো তৈয়ব তার জীবনসঙ্গী হবে? কিন্তু হয়েছিল তাই। সেই পরিচিত মানুষটা হুট করে একদিন তার স্বামীরূপে হাজির হয়েছিল, আবার হুট করে তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। তারপর এগিয়ে গেল খাবার টেবিলে। বিন্দু অনিচ্ছা হলেও বেশ সমাদর করছে তাকে, এটা সেটা তুলে দিচ্ছে। তখন বাঘিনী বিন্দু এখন নরম হয়ে
ক্ষতে মলম লাগাচ্ছে। মেকি কণ্ঠে বলল, এখন খেতে মন চাইবে না, তোমার এটা স্বাভাবিক, কিন্তু জানো তো এখন তোমার নিয়ম মতো খেতে হবে, তা না হলে মন শক্ত রাখবে কীভাবে? পেট ভরা থাকলে দুঃখ কম লাগে জানো, না খেলে কিন্তু চিন্তায় আর পুষ্টিঘাতই তো শরীর পড়ে যাবে। তাছাড়া দিবস তো এমন কিছু নয় যার জন্য না খেয়ে থাকতে হবে, তাই না? কত মেয়ের ডিভোর্স হয়, পরে আবার ভালো ছেলের সাথে বিয়ে হয়, যে সংসারে কিন্তু তখন সুখ হয়। আর এটাই নিয়ম, প্রথমে অনেকের ঘর ভাঙলে দ্বিতীয় ঘর টিকে বেশিরভাগে, বেশ সুখেই থাকা যায় দ্বিতীয় ঘরে। তুমিও সুখী হবা। বিন্দু হঠাৎ এত মধুর কথা জাল কেন বিছিয়েছে তা এতক্ষণে বুঝলে প্রিয়তা। শান্ত ব্রেনে এখন যে তাকে আর এক বিয়ের ব্যবস্থা করে এ বাড়ি থেকে তাড়াতে চাইছে তা সে ঢের বুঝলো। এতে বিন্দুর সাপও মরবে, লাঠিও ভাঙবে না। প্রিয়তাকে এই বাড়ি থেকে বিদায় হবে ঠিকই, কিন্তু সম্পদ এখন ভাগ করে দিতে হবে না। বেশ পরিকল্পনা করেছে তার ভাবি। সে খানিকটা আড়ালে হাসলো, তারপর শান্ত কণ্ঠে বলল, দ্বিতীয় সংসারে সবাই সুখী হয় না ভাবি, বরং মুখ বুঝে সেসব বিষয় সহ্য করা যায় যা প্রথম সংসারে কোনো মেয়ে করেনি। সে খারাপ এটা না শোনার জন্য হাজারো কষ্ট সয়ে দ্বিতীয় ঘর থেকে করে প্রত্যেক নারী। হ্যাঁ, ব্যতিক্রম থাকে না তা বলছি না, অনেকে হয়তো সুখী হয়, কিন্তু আগের থেকে তার নিশ্চয়তা দেওয়া যায় না। তাই এমন ফালতু চিন্তা বাদ দাও। প্রিয়তার এমন কথায় সচকিত হয় বিন্দু। থমথমে কণ্ঠে জিজ্ঞাসা করে, এটাকে ফালতু চিন্তা মনে হলো তোমার? প্রিয়তা জোর দিয়ে বলে, অবশ্যই ফালতু চিন্তা। এবার বেশ অবাক হলো বিন্দু। সে ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, তার মানে কি বলতে চাইছো তুমি? সে নিষ্প্রিয় কণ্ঠে জবাব দিল, তুমি যেটা বুঝেছো, আমি আর কখনো বিয়েই করব না। একটা মেয়ে মানুষ কখনো সারা জীবন একা চলতে পারে না। বিস্মিত অভিব্যক্ত কণ্ঠের জবাব। প্রিয়তা গম্ভীর কণ্ঠে বলল, সবাই একা চলে ভাবি, আশেপাশে সবাই কেবল খানিক পথের সঙ্গী হয় মাত্র। মাঝপথে অনেক সঙ্গীর বদল হয়, হারিয়ে যায়, কিন্তু জীবনটা যার তার সারা জীবন ওভাবেই পড়তে হবে, হোক ভিন্ন সঙ্গীর সহিত অথবা একা। জীবন কেটে যায়, কিন্তু আমি কেবল জীবন কাটানোর জন্য বাঁচতে চাই না। আমি আমার নিজের সবটা দিয়ে ওসব মানুষকে ভালো রাখার জন্য বাঁচতে চাই যাদের জন্ম থেকে একা চলতে হয়। ফুটপাতে অসহায় বাচ্চাদের জন্য কিছু করে যেতে চাই আমি। এতে কেউ আমাকে সাপোর্ট না দিলেও আমি নিজের সিদ্ধান্তে অটল থাকবো। কথাটা বলে খাবার শেষ করে উঠল প্রিয়তা। বিন্দু বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। এই মেয়ে দেখি তালাকপ্রাপ্ত হওয়ার আগেই উচ্ছন্নে গেল। প্রিয়তা সেসব উপেক্ষা করে চলে গেল। 365 পৃষ্ঠা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রথম পর্ব, আর একটা পর্ব আসবে রাতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।